শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। বাংলা একাডেমিতে মাসব্যাপী মেলার উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী। উপজেলা নির্বাচনের জন্য প্রস্তুত আওয়ামী লীগ, নীরব বিএনপি, কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় বামজোট। কর্ণফুলীর তীরে অবৈধ স্থাপনা অপসারণ হয়নি 2 বছরেও, মানা হয়নি উচ্চ আদালতের নির্দেশও। ঝালকাঠিতে আবারও ধর্ষণ মামলার আসামির মরদেহ উদ্ধার, গলায় ঝুলানো চিরকুটে লেখা ধর্ষণের শাস্তি। স্বাগত সমগ্র বাংলাদেশে, সাথে আছি আমি মেহেদীন তাজরিন কবির। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, জানিয়ে দিব পুরো খবর। অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 3টার দিকে বাংলা একাডেমিতে পৌঁছান তিনি। কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আছেন পশ্চিমবঙ্গের কবি শঙ্খ ঘোষ ও মিশরের লেখক, গবেষক ও সাংবাদিক মোহসেন আল আরিশি। অনুষ্ঠানে 2018 সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেবেন প্রধানমন্ত্রী। শেষে বইমেলা পরিদর্শন করবেন তিনি। এরই মধ্যে শেষ হয়েছে মেলার সব ধরনের প্রস্তুতি। এবারও মেলায় কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। চলাচল ও বই কেনার সুবিধায় পুরো মেলা বিন্যস্ত হয়েছে 4টি স্তরে। শিশুদের জন্য আলাদা কর্নার সহ বয়রাতলায় বেড়েছে লিটল ম্যাগাজিনের স্টল। আর মেলায় অংশ নেওয়া প্রকাশনা প্রতিষ্ঠানের সংখ্যা এবার 499টি। ছুটির দিন বেলা 11টা আর অন্য দিন বেলা 3টা থেকে মেলা চলবে রাত 9টা পর্যন্ত। এই বইমেলার আজ ফেব্রুয়ারি মাসের প্রথম দিন, মহান ভাষা আন্দোলনের মাসের প্রথম দিন। পুরো মাস জুড়ে ভাষার জন্য আত্মদানকারী শহীদদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাবে বাঙালি জাতি। 1952 সালের 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে দুর্বার আন্দোলনে সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরের রক্তের বিনিময়ে বাঙালি জাতি পায় মাতৃভাষার মর্যাদা। এই সূচনা আন্দোলনের মধ্য দিয়েই পরে 1971 সালে 9 মাস পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বিভিন্ন সংগঠন ভাষা আন্দোলনের মাসের প্রথম দিন থেকেই নানা আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করে ভাষা শহীদদের। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে আজ থেকে শুরু হচ্ছে 2 দিনের জাতীয় কবিতা উৎসব। উৎসবে দেশের কবিদের সঙ্গে অংশ নেবেন 9 দেশের আমন্ত্রিত 14 জন কবি। উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে সারা দেশে প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগ। সুষ্ঠু ভোটের সম্ভাবনা কম, অভিযোগে নীরব বিএনপি। আর কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বামজোটগুলো। উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে 3 ফেব্রুয়ারি। মার্চে 4 ধাপে 464 উপজেলায় ভোটের পরিকল্পনা নির্বাচন কমিশনের। মেয়াদ শেষ হওয়া বাকি উপজেলাগুলোর ভোট হবে 5ম ধাপে ঈদ উল ফিতরের পর। প্রথমবারের মতো দলীয় প্রতীকে হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে চাঙ্গা তৃণমূলের আওয়ামী লীগ নেতারা। দলীয় মনোনয়ন পাওয়ার পরে আমাদের কার্যক্রম আমরা শুরু করবো ভোটের। আর লক্ষ্মীপুরের আশাবাদী যে দলীয় মনোনয়ন দেওয়ার পর আর সেকেন্ড কোনো প্রার্থীও থাকবে না। তাদের যে নাগরিক সুবিধাদি যে নৌকার পক্ষে ভোট দেওয়ার মাধ্যমে যে এটি পেতে পারে, এটি মোটামুটি তারা নিশ্চিত। তবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। তৃণমূল পর্যায়ে থেকে নির্বাচনের এ ব্যাপারে তারা পক্ষে না, এবং তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ চাচ্ছে না যে এই নির্বাচন, এই প্রহসনের আরেকটি নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করুক। গ্রহণযোগ্য নির্বাচনের যদি পরিবেশ হয়, দল সিদ্ধান্ত নেয় অবশ্যই আমরা নির্বাচনে আমাদের দল যাবে, আমরা যেতে চাই, কিন্তু আমরা সেই পরিবেশ দেখছি এখনো আমাদের সামনে দৃশ্যমান নয়। বাম দলগুলো বলছেন তারা প্রস্তুত, তবে অংশ নেওয়ার বিষয় নির্ভর করছে কেন্দ্রের সিদ্ধান্তের উপর। কেন্দ্রীয়ভাবে এবং স্থানীয়ভাবে আমরা তখন বসে আমরা সিদ্ধান্ত নেব। আমরা বর্তমানে পর্যবেক্ষণে আছি। নির্বাচন কর্মকর্তারা আশ্বস্ত করছেন ভোটে সমান সুযোগ পাবে সব দল। চলছে ভোট কেন্দ্র ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ সহ প্রাথমিক প্রস্তুতি। আশা করি ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে যে উপজেলা পরিষদ নির্বাচন হবে তার প্রাথমিক প্রস্তুতিগুলো আমরা শুরু করে দিয়েছি। এবারের নির্বাচনে সদর উপজেলার কেন্দ্রগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহারের পরিকল্পনা রয়েছে কমিশনের। মোস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
এ বিষয়ে আরও জানাতে বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুমনা হেমব্রম। সুমনা, উপজেলা পরিষদের ভোট নিয়ে নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলো কি ধরনের প্রস্তুতি দেখছেন? প্রস্তুতি যদি বলেন যে নির্বাচন অফিসে বিশেষ করে কর্মকর্তারা তারা কিন্তু শুধুমাত্র এই সময়ে ভোট কেন্দ্রের যে তালিকা করতে হবে সেই বিষয়টি নিয়ে তারা এখন ব্যস্ত আছে এবং পরবর্তীতে যে নির্দেশনাগুলো আসবে সেই নির্দেশনা অনুযায়ীগুলোই তারা কাজ সম্পন্ন করবে। আর দলীয় যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের কথা যদি বলা হয় যে যদিও আমরা জানি যে বিএনপি নির্বাচনে আসছেন না, তারপরেও আমি শাহজাহানপুর উপজেলায় দেখেছি যে শাহজাহানপুর উপজেলার এলাকাবাসীরা তারা কিন্তু ধানের শীষ মার্কা দিয়ে কিন্তু কিছু প্ল্যাকার্ড দিয়েছে, অর্থাৎ তাদের কিছু নেতাকর্মীদের যাতে চেয়ারম্যান পদপ্রার্থী হতে পারে এই জন্য কিন্তু তারা বিভিন্ন স্থানে প্ল্যাকার্ডও দিয়েছে। এবং সেই সাথে অন্যান্য দলের কথা যদি বলা হয়, বড় দল আওয়ামী লীগ, তারাও কিন্তু ঠিক কীভাবে ভোট প্রত্যাশী যারা বা ভোট চেয়েছে সেইভাবে মানে মূলত হচ্ছে যে তারা দোয়া চাইছে ভোটকে সামনে রেখে। এবং অন্যান্য দলগুলোর কথাও যদি বলা হয় যে তারাও কিন্তু মোটামুটি নির্বাচন আসতে চায়, তবে এখনও পর্যন্ত কিন্তু নির্বাচনের যে আমেজটা থাকে সেই আমেজটা এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না। বগুড়া সদর উপজেলাতে কিন্তু এখনও পর্যন্ত ভোটের তেমন কোনো আমেজ দেখছি না, তবে বিভিন্ন উপজেলাগুলোতে খোঁজ নিয়েছি এবং দেখেছি যে মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য প্রার্থীরা কিন্তু তারা জনসংযোগ করছে এবং তারা যে স্থানীয় নেতাকর্মী রয়েছে তাদের সাথে কিন্তু লবিং করছে। সেই সাথে কিছু নাম কিন্তু জেলা পর্যায়েও নেতাকর্মীদের কাছে এসেছে এবং তারাও কিন্তু সেটি যাচাই বাছাই করছে মূলত তাদের কেন্দ্রে যে যাবে এবং তারপর থেকে দলীয় মনোনয়ন তারা পাবে। এই জন্য কিন্তু তারা যাচাই বাছাই করছে মূলত যে এলাকায় কাদের প্রভাব আছে বা কারা ভালো হিসেবে আছে, ইমেজটা কেমন তাদের, এই বিষয়গুলো কিন্তু তারা বিবেচনায় রাখছে। আর আইন শৃঙ্খলার বিষয়ে যদি বলা হয় যে অতীত যে নির্বাচনগুলো যে হয়েছে সেইগুলো মাথায় রেখেই কিন্তু বলছে যাতে সুষ্ঠুভাবে সকল বিষয় হতে পারে এবং এলাকার নিরাপত্তা এবং জনগণ যাতে সুষ্ঠুভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এই বিষয়টিকে মাথায় নিয়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুতি নিচ্ছে এবং বিষয়গুলো বিবেচনায় রেখেছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ যাতে কখনো সৃষ্টি না হয়। তবে তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের যে আমেজ যেটাকে আমরা বলছি সেটা সম্পূর্ণভাবে আমরা বুঝতে পারবো। এখনও পর্যন্ত সব কিছু কিন্তু হালকা হালকাই রয়েছে, তেমনভাবে কিন্তু নির্বাচনের কোনো আমেজ আসলে এখনও পর্যন্ত আমি দেখতে পাইনি। উপজেলাগুলোতে যদিও চলছে কিন্তু বগুড়ার সদরে কিন্তু এমন কোনো পরিবেশ আমি এখনও পর্যন্ত লক্ষ্য করিনি। বগুড়া থেকে উপজেলা পরিষদ নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী। নাটোর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জামিল হোসেন মিলনকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে মিলনের পরিবার। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে এলাকাবাসী। সকাল 10:30টায় নাটোর প্রেস ক্লাবের সামনে সড়কে তাদের এই কর্মসূচির কারণে 1 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। সে সময় পুলিশের আশ্বাসে সড়ক থেকে তারা সরে গেলেও দুপুর 2টার দিকে মিলনকে ফিরিয়ে দিতে হরিশপুর বাইপাস এলাকায় আবার সড়ক অবরোধ করে। নিখোঁজ মিলনের বাবা জানিয়েছেন, গত রাত 1টায় একটি মাইক্রোবাসে কয়েকজন সাদা পোশাকে তার বাড়ি গিয়ে মিলনকে তুলে নিয়ে যায়। পরে তার পরিবারের সদস্যরা বিষয়টি থানায় জানালে পুলিশ কাউকে তুলে নেওয়ার বিষয়টি অস্বীকার করে। তবে জানার পর থেকে বিভিন্ন স্থানে মিলনের খোঁজা হচ্ছে বলে জানায় তারা। তাকে কে বা কারা একটা মাইক্রোতে করে তুলে নিয়ে গেছে, এরা কারা এখন আমরা এই বিষয়ে কোনো তথ্য পাই নাই। প্রশাসনের লোক নাকি অন্য কোনো বিষয়ে সেটা আমরা এখনো কোনো তথ্য উদ্ঘাটন করতে পারি নাই। আমরা জোর তৎপরতা চালাচ্ছি। গাজীপুরের শ্রীপুরে যোগীরশীঠ এলাকা থেকে প্রশ্নপত্র ফাঁস চক্রের 2 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা এসএসসি, জেএসসি ও পিএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত বলে জানায় র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন যোগীরশীঠ গ্রামের রফিকুল ইসলাম ও একই এলাকার আকরাম হোসেন। এর মধ্যে রফিকুল গাজীপুর ভাওয়াল বদলে আলম কলেজের ছাত্র। তার একটি কোচিং সেন্টারও আছে বলে জিজ্ঞাসাবাদে জানান। র্যাব 1-এর পোড়াবাড়ি কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আবদুল্লাহ আল মামুন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় 2টি মোবাইল ফোন, যার মধ্যে উদ্ধারকৃত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসে তাদের সংশ্লিষ্টতার বিভিন্ন প্রমাণ পাওয়া গেছে বলে দাবি র্যাব কর্মকর্তার।
উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে জানাতে বরিশাল থেকে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, উপজেলা নির্বাচন নিয়ে বরিশাল কি ধরনের আলোচনা চলছে এবং নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি কেমন দেখছেন? ধন্যবাদ। প্রথমে নির্বাচন কমিশনের বিষয়টি বলে রাখি যে নির্বাচন কমিশন যেটি বরিশালে কাজ করেছে, তারা যেটি বলেছেন তা হচ্ছে যে সাম্প্রতিক যে জাতীয় সংসদের নির্বাচনটি হয়েছে, তো সেখানে তারা যে প্ল্যানটি করে রেখেছিলেন হুবহু সেই প্ল্যানে এবার উপজেলা নির্বাচন উঠবে। জনবল যা ছিল তারাই থাকবে, আইনি প্রশাসনে যারা রয়েছেন তারাও ওই জাতীয় সংসদ নির্বাচনের যে প্ল্যান এবং জাতীয় সংসদ নির্বাচনের যে গ্রাফ ওইটাকেই মেনটেন করে তাতে সমস্ত কার্যকলাপ সম্পন্ন করেছেন এবং প্রস্তুতি গ্রহণ করে রেখেছেন। আর মাঠ পর্যায়ে যদি উপজেলা নির্বাচনের কথা বলা হয় তাহলে এখন পর্যন্ত জনতার যে সম্পৃক্ততা বা ভোটারের যে সম্পৃক্ততা সেটা আমরা কোথাও দেখিনি। এখন পর্যন্ত প্রার্থী আর কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের মধ্যে বিষয়টি ঘুরপাক খাচ্ছে। বিশেষ করে ক্ষমতাসীন দলে যারা রয়েছেন তাদের মধ্যে এই উপজেলা নির্বাচন কেন্দ্রিক তৎপরতা সবচেয়ে বেশি। আর আমরা যে কথাটি বলতে হবে যে এবার আমরা বরিশাল সম্ভবত চতুর্থ ধাপে নির্বাচনটি হবে, তো সেই নির্বাচনটি প্রায় জুন মাস নাগাদ যদি চতুর্থ ধাপে হয় তাহলে সময়টা সেদিকে গড়িয়ে যাবে। এই জন্য আগে ভাগে কেউ সামনে আসছেন না, কারণ নির্বাচনী কথা নিয়ে সামনে আসলে খরচের বিষয়টি সামনে এসে দাঁড়ায়। এদিকে বরিশালে আওয়ামী লীগের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে তাতে 10 উপজেলায় তারা প্রার্থী কারা হতে চান এজন্য লিখিত আবেদন চেয়েছিলেন। সেখানে চেয়ারম্যান হবার জন্য 66টি আবেদন জমা পড়েছে। তো আজকে আমি বরিশাল জেলা আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন তার কাছে এ বিষয়ে আলোচনা করতে গেলে তিনি যেটি বলেছেন যে আজ রাতে জেলা পর্যায়ের আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ এবং প্রত্যেকটি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সভাপতি যারা রয়েছেন তাদেরকে নিয়ে এ বিষয়ে পরবর্তীতে কি করণীয়, অর্থাৎ যে নির্বাচনী তারা আবেদনগুলো পেয়েছেন প্রার্থিতা চূড়ান্তর ক্ষেত্রে তারা পরবর্তীতে কি করণীয় এই বিষয়টি নির্ধারণ করবেন এবং এরপর তারা বিষয়টি সেন্ট্রালে পাঠাবেন। সেন্ট্রাল থেকে যার নাম আসবে তিনি আওয়ামী লীগের প্রার্থী হবেন। তবে বাইরে থেকে যেটি শোনা যাচ্ছে যে যেহেতু বিএনপি আজকেও তাদের সাথে কথা বলেছি, তারা যেটি নেতিবাচক কথা এখনো বলে দিয়েছে বিএনপি নির্বাচনে না আসার সম্ভাবনা থাকতে পারে। তো যদি তাই হয় তাহলে আওয়ামী লীগের যারা প্রার্থী হয়েছেন সেক্ষেত্রে শিথিলতা আসবে। অর্থাৎ আগে যেমন নির্বাচনে অংশগ্রহণ করলে বহিষ্কারের বিষয়টি ছিল, এবারে অন্তত নির্বাচনটিকে পরিপূর্ণ করতে সেক্ষেত্রে কি সিদ্ধান্ত আসে সেটিও তার অপেক্ষায় সবাই আছে। এবং সাপোজ বরিশাল সদর উপজেলার ক্ষেত্রে 5 জন আমরা দেখেছি, 5 জন যারা প্রার্থী হয়ে এসছেন এই 5 জনে কেউ কাউকে মানে প্রতিপক্ষ হিসাবে কেউ কারোর চাইতে কম নন। সেক্ষেত্রে কে পার্টি নমিনেশন পাবেন এবং কে শেষ পর্যন্ত থাকবেন এটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না, কারণ প্রত্যেকেরই নিজস্ব একটা বলয় আছে জেলা রাজনীতিতে। এই সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত বরিশালে উপজেলা নির্বাচনী কার্যক্রম দলগতভাবেই সীমাবদ্ধ রয়েছে। বিএনপির পক্ষ থেকে যেটা বলা হয়েছে তাদের প্রস্তুতি আছে, কিন্তু নির্দেশনা নেই, সেন্ট্রালের নির্দেশনা না থাকলে মুরাদ, আপনি আমাদের সাথেই থাকুন। এই মুহূর্তে খুলনা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী অভিজিৎ পাল। এবার খুলনার খবর জানবো তার কাছ থেকে। অভিজিৎ, উপজেলা নির্বাচন নিয়ে খুলনায় রাজনৈতিক দলের প্রস্তুতি কেমন দেখছেন? উপজেলা নির্বাচন নিয়ে আসলে খুলনাতে আমরা এখন পর্যন্ত আওয়ামী লীগের যে রাজনৈতিক তৎপরতা বা দলীয় যে তৎপরতা আমরা সেটা দেখছি, বা আওয়ামী লীগের থেকে যারা মনোনয়ন নিয়ে নির্বাচন করতে চান উপজেলা নির্বাচনে তাদের যে মানে গণমুখী কার্যক্রম সেই কার্যক্রমগুলো আমাদের চোখে পড়েছে। তবে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কিন্তু উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করা হবে না এমনটি আমাদের গণমাধ্যমকে জানানো হয়েছে এবং তারা এই উপজেলা নির্বাচনে কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ করবেন না এরকম কথা বলা হচ্ছে। তবে এই দিক থেকে আওয়ামী লীগের যে উপজেলা নির্বাচনের যে কার্যক্রম সেই কার্যক্রমগুলো তারা শুরু করেছে। যেমন ইতিমধ্যে উপজেলাগুলোতে বর্ধিত সভা হয়েছে আওয়ামী লীগের এবং সেখান থেকে যারা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে, ভাইস চেয়ারম্যান পদে এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তাদের নামের তালিকাগুলো জেলায় পাঠানো হচ্ছে এবং জেলা থেকে এই নামের তালিকাগুলোকে আবার কেন্দ্রে পাঠানো হবে এবং কেন্দ্র থেকে আসলে এই নামের তালিকা থেকে সিদ্ধান্ত নেওয়া হবে যে কারা দলীয় মনোনয়ন পাবেন। তবে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত উপজেলা নির্বাচনে কোনো ধরনের আমাদের উপজেলা নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।
এরই মধ্যে রাজধানী বাংলা একাডেমি প্রাঙ্গণে মাসব্যাপী অমর ২১ গ্রন্থমেলার উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। দেওয়ার জন্য যারা জীবন দিয়ে গেছেন, সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর রহমান সহ সকল শহীদদের প্রতি। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, যেই মাতৃভাষার মর্যাদা রক্ষা করতে দীর্ঘ সংগ্রাম আমাদের করতে হয়েছে। বাংলা একাডেমি প্রতি বছর এই বইমেলা করে আমাদের ভাষা সাহিত্যকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। আজকে সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে যারা পুরস্কার পেয়েছেন তাদের সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। এবং আমি আরও আনন্দিত হলাম যে শুধু 4টি বিষয়ের উপরে পুরস্কার দেওয়া হতো, কাজে এটা এখন আরও অনেকগুলি বিষয়ের উপরে দেওয়া হবে, আরও 10টি বিষয় দেওয়া হবে এবং এখানে কোনো সংখ্যা সীমাবদ্ধতা থাকবে না। কাজেই সেজন্য আমি বাংলা একাডেমিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সাথে আমি আরেকটু বলতে চাই যে পুরস্কারের সম্মানীটাও আরেকটু বৃদ্ধি করা প্রয়োজন। সেটা আমাদের পক্ষ থেকে যা করার আমি করব, কারণ এটা অর্থ দিয়ে এই পুরস্কার বা সম্মান হয় না। যারা গবেষণা করেন, লেখেন, আসলে তারা আমাদের সমাজকে সমৃদ্ধশালী করেন, জাতিকে সমৃদ্ধশালী করেন, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। আপনারা দেখছেন কিছুক্ষণ আগেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর পাকিস্তানি গোয়েন্দা সংস্থা 1948 সাল থেকে 71 সাল পর্যন্ত তারা গোয়েন্দাগিরি করে তার বিরুদ্ধে যে সমস্ত রিপোর্ট প্রকাশ করেছিল, সেই রিপোর্ট সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেটার 2য় খণ্ডে এইমাত্র আমরা প্রকাশ করলাম। এর পূর্বে প্রথম খণ্ড প্রকাশ করা হয়েছে। এই দলিলে আপনারা অনেক তথ্য পাবেন। আমি জানি না পৃথিবীতে কখনো অতীতে কেউ এই ধরনের প্রকাশনা করেছে কি না, কারণ একজন নেতার বিরুদ্ধে দেওয়া এই সমস্ত তথ্য, অর্থাৎ গোয়েন্দা সংস্থা তাকে অনুসরণ করে করে তিনি কোথায় যাচ্ছেন, কি করছেন, কি বললেন এবং কারাগারে থাকা অবস্থায় তার কাছে লেখা চিঠি বা তিনি যে সমস্ত চিঠিপত্র লিখেছেন বা যোগাযোগ করেছেন, এই সব বিষয়গুলি নিয়ে এই ডকুমেন্ট আমি 1996 সালে সরকার আসার পরই এই গোয়েন্দা রিপোর্টগুলি আমি সংগ্রহ করি এবং সেগুলি সংগ্রহ করে এগুলি কপি করে আমার কাছে রেখে আবার গোয়েন্দা সংস্থা এসবির কাছে পাঠিয়ে দিই। এই গোয়েন্দা রিপোর্টে অনেক তথ্য আমরা জানতে পারি, যা ইতিহাস বিকৃতি থেকে, যেমন আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে আমাদের স্বাধীনতা আন্দোলন পর্যন্ত আমাদের বাঙালি জাতিকে মুক্তি দিতে পারে এবং সত্যকে উদ্ভাসিত করতে পারে, সত্যকে জানার একটা বিরাট সুযোগ। কোনো নেতার বিরুদ্ধে গোয়েন্দা সংস্থার রিপোর্ট প্রকাশ করার নজির আমার মনে হয় পৃথিবীতে বোধহয় আর নেই, কিন্তু আমি এই পদক্ষেপটা নিয়েছি। আমি জানি এটা অত্যন্ত সাহসী একটা পদক্ষেপ, তারপরে আমি নিয়েছিলাম সেই 96 সালে যখন সরকার গঠন করি তখনই। এবং সে সময় আমার সাথে ছিল আমার বান্ধবী বেবি মওদুদ। আজকে আর বেবি মওদুদ নেই, না ফেরার দেশে চলে গেছে। তার কথা সবসময় মনে হয়। আমরা দুজন দিনের পর দিন এই রিপোর্টগুলি একসাথে বসে বসে পড়ি এবং এখান থেকে অনেক তথ্য আমরা সংগ্রহ করার চেষ্টা করি। এখানে আমরা জানতে পারি, মনে হলো যে এটা একটা অমূল্য সম্পদ আমাদের জন্য। আমরা বাঙালি, আমরা যে আজকে বাঙালি হিসেবে আত্মপরিচয় করেছি, বাংলাদেশ পেয়েছি, এর জন্য এই তথ্যগুলি এত গুরুত্বপূর্ণ যেটা মানুষের কাছে প্রকাশ করা প্রয়োজন। এখানে প্রায় 40,000 কাছাকাছি পাতা আছে এবং এখানে
46টা ফাইল 48টা খণ্ড ছিল। প্রায় 20টা বছর আমরা এর উপর কাজ করি এবং 2009 যখন আমি সরকার গঠন করি তারপরে আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম, তখনই এটা আমরা প্রকাশ করার পদক্ষেপ নিই। এবং এই প্রকাশ করার ক্ষেত্রে এখানে যেহেতু মানে গোয়েন্দা সংস্থাদের রিপোর্ট এবং সেই রিপোর্ট শুধু ঢাকা না বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকেও সংগ্রহ করা হয়, তা আমি আমাদের যে এসবি গোয়েন্দা সংস্থা তাদেরকেই দায়িত্ব দিই। আমাদের বর্তমানে যিনি আইজিপি আছেন জাভেদ পাটোয়ারি, তিনি এখানে আছেন, তার নেতৃত্বে প্রায় 22 সদস্যের 20 থেকে 22 জনের মতো একটা টিম এ ব্যাপারে কাজ করে। কারণ এখানে অনেক কাজ করার ছিল, যেটা হয়তো আমাদের পক্ষে সেই ভাষা বোঝা বা লেখা অনেক সময় অনেক দুরূহ ছিল, সেগুলি সংগ্রহ করা, লেখা, এই কাজগুলি প্রতিনিয়ত তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছে। কাজেই যারা এই পরিশ্রম করেছে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সাথে এসবির সকল কর্মকর্তা কর্মচারী এবং আমাদের বিশেষ করে প্রকাশ করছে, আপনারা দেখেছেন হাক্কানি পাবলিশার্স, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা আলাদা একটা অফিসও করে দিয়েছি, এর 2য় খণ্ড বের হয়েছে, আরও 14 খণ্ড, টোটাল মোট 14 খণ্ড বের হবে। কাজে এখান থেকে অনেক তথ্য আমরা জানতে পারব। বাংলা ভাষার আন্দোলন শুরু হয়েছিল 1948 সালে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন আইন বিভাগের ছাত্র, সেই সময় এই আন্দোলন শুরু করেন। আর এই আন্দোলনের পথ বেয়েই কিন্তু আমাদের স্বাধিকার আদায়। সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বইতে এই তথ্য স্পষ্টভাবে পাওয়া যায় যে তিনি 1948 সালে 4 জানুয়ারি ছাত্রলীগ নামে একটি সংগঠনও গড়ে তোলেন এবং তমদ্দুন মজলিস এবং ছাত্রলীগ এবং অন্যান্য ছাত্র সংগঠন সকলকে নিয়ে একটা ভাষা সংগ্রাম পরিষদ, রাষ্ট্রভাষা মানে সংগ্রাম পরিষদ গঠন করে আন্দোলন শুরু করেন এবং 11ই মার্চ থেকে সে আন্দোলনের কর্মসূচি শুরু হয়। এই বইতে আমরা ফরিদপুরের এসপি অফিসের একটি গোপন প্রতিবেদন দেখতে পাই। সেখানে বলা হয়েছে, আমি কোট করছি, প্রতিবেদন লেখা ছিল, শেখ মুজিবুর রহমানের গ্রেপ্তারের প্রতিবাদে 1948 সালের 16ই মার্চ গোপালগঞ্জে সর্বাত্মক হরতাল ডাকা হয়। বিকেলে এসএন একাডেমি এবং এমএন ইনস্টিটিউটে 400 ছাত্র শহরে বিক্ষোভ মিছিল বের করে। স্লোগান ছিল, রাষ্ট্রভাষা বাংলা চাই, নাজিমুদ্দিন নিপাত যাক, মুজিবকে মুক্তি দাও। এই স্লোগান দিয়ে তারা রাস্তা প্রদক্ষিণ করে। অর্থাৎ 11ই মার্চেই কিন্তু ওই আন্দোলনের সময় জাতির পিতা বঙ্গবন্ধু সহ শেখ মুজিব সহ আরও অনেক ছাত্রদের তাকে গ্রেপ্তার করা হয়। এভাবেই এই আন্দোলন সংগ্রাম আমাদের শুরু হয়েছিল এবং 4 জানুয়ারি 1949-এ ঢাকায় জুলুম প্রতিরোধ দিবস পালিত হয়। এই উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের একটি সভা হয়। এই সভায় শেখ মুজিব, দবিরুল ইসলাম ও নাদেরা বেগম বক্তৃতা করেন এবং এখানে শেখ মুজিব বলেন, কোড 1 মাসের মধ্যে ছাত্রদের ন্যায্য দাবি পূরণ করা না হলে ছাত্ররা প্রত্যক্ষ সংগ্রামে নামবে। অসমাপ্ত আত্মজীবনী আপনারা ইতিমধ্যে অনেকেই পড়েছেন, সেখানেও আপনারা নিশ্চয়ই পেয়েছেন যে কিভাবে এই আন্দোলন সংগ্রাম এগিয়ে নিয়ে যাওয়ার কথা তিনি লিখে দিয়েছেন। সেখানে 52 সালে 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা দিবস পালনের সিদ্ধান্ত কিভাবে তিনি বন্দি অবস্থায় থেকে যখন হাসপাতালে মেডিকেল হাসপাতালে চিকিৎসারত তখনই সেই সিদ্ধান্ত দিয়েছিলেন। সেখানে অসমাপ্ত আত্মজীবনীতে তিনি 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা দিবস পালনের সিদ্ধান্তের বিষয়ে লিখেছেন, আমি কোট করছি, পরের দিন রাতে এক এক করে অনেকেই আসলো। সেখানেই ঠিক হলো আগামী 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা দিবস পালন করা হবে এবং সভা করে সংগ্রাম পরিষদ গঠন করা হবে। ছাত্রলীগের পক্ষ থেকেই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের কনভেনার করতে হবে, আনকোট। অসমাপ্ত আত্মজীবনী পৃষ্ঠা 197। এখানে এসবি রিপোর্টে একটা খুব মজার ব্যাপার আছে। সেখানে এসবির যে দায়িত্বপ্রাপ্ত অফিসার ওখানে ছিল, সে একটা নোট লিখছে যে এই যে ছাত্ররা কারা কারা আসছেন এবং দরজা বন্ধ করে ক্যাবিনে আলোচনা হচ্ছে, তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তিনি কান পেতেও কিছু শুনতে পাচ্ছে না। সেই জন্য তিনি পুলিশের নির্দেশ চাচ্ছে যে পুলিশ যেন এই মানে শেখ মুজিব যে ক্যাবিনে, সেই ক্যাবিনের জন্য ঢুকতে না পারে, তার জন্য যেন নির্দেশ দেওয়া হয়, কারণ পুলিশ এসবির কথা শোনে না।
এবং সেই মোতাবেক রিপোর্টও একটা নির্দেশও দেওয়া হয়েছে। আপনার এই ডকুমেন্টে সেই রিপোর্টগুলি সব পাবেন। এভাবে অনেক তথ্য সেখানে পাওয়া যায় যে কিভাবে তিনি এই সংগ্রাম করেছিলেন। বঙ্গবন্ধু এরপরে আপনারা জানেন যে এই আন্দোলন 52 সালে 21শে ফেব্রুয়ারি আমাদের শহীদরা রক্ত দিয়ে রক্তের অক্ষরে বাংলা ভাষার দাবি লিখে রেখে যান, কিন্তু সেখানেই যে আমাদের দাবি আদায় হয়েছিল তা কিন্তু হয়নি, কারণ এরপরেও কিন্তু সংগ্রাম করতে হয়েছে। ফেব্রুয়ারি মাসের 27 তারিখে তিনি মুক্তি পান। তিনি এই জননিরাপত্তা আইন এবং বন্দিমুক্তি, রাষ্ট্রভাষা বাংলা এইসব দাবিতে তিনি অনশন করেছিলেন। অনশনরত অবস্থায় তাকে ফরিদপুর জেলে নিয়ে যাওয়া হয়, সেখানে তাকে মুক্তি দেওয়া হয়। তিনি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, চিকিৎসার পর যখন ফিরে আসেন, ফিরে এসে আবার তিনি আন্দোলন সংগ্রামে নামেন। 27শে এপ্রিল 1952 সালে অল পার্টি স্টেট ল্যাঙ্গুয়েজ কমিটি অফ অ্যাকশনের কনফারেন্স ডাকা হয়। বার অ্যাসোসিয়েশন হলে এই কনফারেন্স হয়েছিল। সেখানে বাংলাদেশের সকল জেলা থেকে প্রতিনিধিরা আসে। বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেওয়ার দাবি করে সেই কনভেনশনে প্রস্তাব গ্রহণ করা হয় এবং 30শে মে 52 সালে প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিনের কাছে স্মারকলিপি পেশ করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব নিজেই করাচিতে চলে যান এবং সেখানে স্মারকলিপি পেশ করা হয়। সেই স্মারকলিপিতেও বন্দিমুক্তি, পত্রিকার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, বাংলাকে রাষ্ট্রভাষা মর্যাদা এবং পাটের ন্যায্য মূল্য প্রদান, এই সকল দাবি উত্থাপন করা হয়। মানে আন্দোলন, অনশন কর্মসূচি, পিতা চিঠিপত্র, মৌলানা ভাসানী এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর চিঠি এবং আমাদের আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের চিঠিপত্র এবং সরকারের বিভিন্ন যে নির্দেশনা, তারপর পিকিংয়ে তিনি গিয়েছিলেন শান্তি সম্মেলনে, সেই শান্তি সম্মেলন সম্পর্কে কিছু তথ্য, সবই কিন্তু এই ডকুমেন্টসে পাওয়া যাবে, সবই দেওয়া আছে। কাজে আমি বলবো যে এটা আমাদের জন্য একটা অমূল্য সম্পদ বলে আমি মনে করি, যা আমাদেরকে ইতিহাসকে জানার আরও সুযোগ করে দেবে। আমি শুধু এটুকুই বলতে চাই যে 21শে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। যখন আওয়ামী লীগ সরকারে ছিল তখনই আমরা এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইউনেস্কো ঘোষণা দেয়, আমরা এটা অর্জন করি। সেটাও প্রবাসে বসবাসরত কানাডাবাসী দুজন বাঙালি যারা সালাম এবং রফিক নামে, এটা একটা অদ্ভুত ব্যাপার যে সালাম রফিক রক্ত দিয়ে গিয়েছিল, আর সেই কানাডা প্রবাসী দুজন, তাদের নামও কিন্তু সালাম ও রফিক। তারা আরও কয়েকটি দেশের মাতৃভাষা প্রেমী, তারা একটা সংগঠন করে এবং তারা একটা উদ্যোগ নিয়েছিলেন জাতিসংঘে এই প্রস্তাবটা পেশ করতে, কিন্তু কোনো দেশের সমর্থন ছাড়া এটা হয় না। এটা শুনে সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিই এবং 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো আমাদের 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেয়। ইতিমধ্যে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছি, যেখানে সকল মাতৃভাষা সংরক্ষণ করার পদক্ষেপ আমরা নিয়েছি। কাজে আমাদের প্রতিটি সংগ্রামের মধ্যে অনেক ইতিহাস, অনেক আত্মত্যাগ রয়েছে, সেগুলি ধীরে ধীরে আমাদের জানা প্রয়োজন, আমরা সেই ব্যবস্থায় নিচ্ছি। আমি বাংলা একাডেমিকে আন্তরিক ধন্যবাদ জানাই যে বাংলা একাডেমি ইতিমধ্যে অনেকগুলি পদক্ষেপ নিয়েছে। আমাদের বছরে অনেকগুলি ঘটনা আমাদের ঘটে, যেমন 69-এ গণ অভ্যুত্থান ও বাংলা সংগ্রামী জনতা দ্বারা শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে অভিষিক্ত হওয়ার 50 বছর পূর্ণ হচ্ছে এ বছরই। কাজে আমাদের মাতৃভাষা মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতি যে অর্জন, তারও 20 বছর পূর্তি এবং বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে এইসব ঘটনার একটা যোগসূত্র রয়েছে। আমাদের 52 ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচনের নিরঙ্কুশ বিজয় লাভ, এসবের মধ্যে বাঙালির স্বাধীনতা আকাঙ্ক্ষা বাস্তব রূপ লাভ করে। আমাদের নতুন প্রজন্মকে এসব ইতিহাস জানানো একান্তভাবে প্রয়োজন, যে কত ত্যাগ, তিতিকা, রক্তের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি, মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি। এবং বাঙালির ইতিহাস হচ্ছে ত্যাগের ইতিহাস, আর সেই ত্যাগের মধ্য দিয়ে আমাদের অর্জন।
বাংলা একাডেমি এবার 21 মাসব্যাপী অনুষ্ঠানমালা এই দুটো বিষয়কে কেন্দ্র করে সেমিনার আয়োজন করেছেন। এর জন্য কর্তৃপক্ষকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বইমেলা শুধু বই কেনা বেচা না, এই বইমেলার মধ্য দিয়ে আমরা মনে করি যে আসলে আমি সত্যি কথা বলতে গিয়ে মনে হয় যখনই বইমেলা শুরু হয়, বইমেলা হচ্ছে আমাদের বাঙালির প্রাণের মেলা। যদিও আগে যখন ক্ষমতায় ছিলাম না তখন এই বইমেলায় আসতাম, অনবরত ঘুরে বেড়াতাম। এখন বলতে গেলে এক ধরনের বন্দিজীবনই যাপন করতে হয়, সে আসার আর সুযোগ হয় না। আর আসতে গেলে অন্যের অসুবিধা হয়, ওই অন্যের অসুবিধা নিরাপত্তা কারণে যে অসুবিধাগুলি মানুষের হবে সেটা বিবেচনা করে আর আসার ইচ্ছাটাও হয় না যে আমার জন্য অন্যেরা কষ্ট পাবে। কিন্তু সবসময় সত্যি কথা বলতে কি মনটা পড়ে থাকে এই বইমেলায়। আপনারা জানেন যে জাতির পিতা স্বাধীনতার পর প্রথম জাতিসংঘে যে ভাষণ দিয়েছিলেন বাংলা ভাষায় সেই ভাষণ দেন। আমিও সরকার গঠন করার পর থেকে যতবার জাতিসংঘে ভাষণ দিয়েছি বাংলা ভাষায় ভাষণ দিয়েছি। আমরা আমাদের শিক্ষাকে সবথেকে গুরুত্ব দিই এবং আপনারা দেখেছেন যে আমরা ইংরেজি বছরের পহেলা দিন অর্থাৎ 1 জানুয়ারি আমরা সকল ছাত্রছাত্রী সে প্রি প্রাইমারি থেকে মাধ্যমিক পর্যন্ত সকলের হাতে আমরা বিনা পয়সায় পড়ার বই তাদের হাতে তুলে দিই যাতে লেখাপড়ায় তারা আর উৎসাহিত হয়। পাশাপাশি আমরা উপবৃত্তিও দিয়ে থাকি এখন উচ্চশিক্ষা পর্যন্ত। কাজে শিক্ষা গ্রহণ করে একটি জাতি আরও উন্নত হতে পারে, দারিদ্র্যমুক্ত ক্ষুধামুক্ত হতে পারে, সেই লক্ষ্য নিয়েই আমরা এই পদক্ষেপ নিয়েছি। ইতিমধ্যে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের অসমাপ্ত আত্মজীবনী পৃথিবীর 12টি ভাষায় অনুবাদ করা হয়েছে। এটা অনেকে স্বতঃস্ফূর্তভাবে স্বপ্রণোদিত হয়েও কিন্তু অনুবাদ করে দিয়েছেন। কাজে অনুবাদটাও আমাদের একান্তভাবে প্রয়োজন এবং বাংলা একাডেমি সেটা করে থাকে, কারণ বিশ্ব সাহিত্যকে জানার জন্য অনুবাদ একান্তভাবে প্রয়োজন, আবার আমাদের সাহিত্য বিভিন্ন ভাষায় জানা এটাও প্রয়োজন। কাজেই সেদিক থেকে এই অনুবাদ কাজগুলি হচ্ছে, সেজন্য আমি ধন্যবাদ জানাই। বর্তমান যুগ ডিজিটাল যুগ, এটা ঠিক যে এখন ছেলেমেয়েরা হাতের মধ্যে একটা কেউ একটা এখন মোবাইল ফোনেই সব পাওয়া যায়, আবার কেউ ছোট ছোট ডিভাইস ব্যবহার করেন। এই হাতে একটা যন্ত্র নিয়ে পড়ার আমি ঠিক সত্যি কথা বলতে আমি আমাদের ছেলেমেয়েরা পড়ে দেখি আমি, কিন্তু ওটা পড়ে কিন্তু শান্তিটা পাওয়া যায় না। বইয়ের পাতা উল্টে পড়ার মধ্যে যে একটা আনন্দ, সেই আনন্দটা সবসময় আমরা পেতে চাই। তাই বইয়ের চাহিদা কিন্তু কখনো শেষ হবে না, এটা আমি বলতে পারি। কারণ যতই আমরা যান্ত্রিকভাবে ব্যবহার করি না কেন, কিন্তু এই যে বইয়ের মলাট, একটা বই শিল্পে রাখা এবং সেটা পড়ার মাঝে আলাদা একটা আনন্দ আছে, সেই আনন্দটা সবসময় অনুভব করতে চাই। তারপরেও আমি বলবো যে অনলাইনে থাকলে পরে সারা বিশ্বের কাছে এবং সকলের কাছে খুব দ্রুত পৌঁছানো যায়। কাজে ডিজিটাল লাইব্রেরি হওয়া এটাও একান্তভাবে প্রয়োজন, সেটাও জরুরি বলে আমি মনে করি। যাক, আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করব, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করব, বাংলাদেশ স্বাধীন দেশ। কাজে আমরা সেই লক্ষ্য মাথায় রেখে সেই সাথে আমাদের যে ভাষার আন্দোলনের সময় সেটাও আমাদের জন্য একান্তভাবে গুরুত্বপূর্ণ। কাজে এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের মধ্য দিয়ে এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী পালনের মধ্য দিয়ে আমরা আমাদের ইতিহাসকে আরও স্বচ্ছভাবে দেশের মানুষের কাছে এবং প্রজন্মের পর প্রজন্মের কাছে তুলে ধরতে পারবো বলে আমি বিশ্বাস করি। আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি মনে করি যে আমরা দেশকে আজকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছি, এখন আমরা উন্নয়নশীল দেশ। আর্থসামাজিকভাবে বাংলাদেশ আরও উন্নত সমৃদ্ধশালী হোক, সেটাই আমরা কামনা করি। বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে চলবে, বাঙালি জাতি সারা বিশ্বে মাথা উঁচু করে চলবে। বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ, অসাম্প্রদায়িক চেতনায় গড়ে উঠবে এই বাংলাদেশ, যেখানে জঙ্গিবাদ, দুর্নীতি বা মাদক কোনো কিছুর স্থান থাকবে না। বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ায় সবথেকে উন্নত সমৃদ্ধ শান্তিপ্রিয় একটি দেশ, যা জাতির পিতা চেয়েছিলেন। কাজী জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব, সেটাই
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং আমি মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা 2019-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। কর্ণফুলী নদীর উভয় পাড়ের 2000-এরও বেশি অবৈধ স্থাপনা অপসারণের কাজ আগামী সোমবার থেকে শুরু হচ্ছে। উচ্চ আদালত 2 বছর আগে এসব স্থাপনা সরাতে নির্দেশনা দিলেও নানা কারণে তা কার্যকর করা যায়নি। উচ্ছেদ শুরুর আগে দখলদারদের সরে যেতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকে প্রচারণা চালানো হচ্ছে। নদীর পাড় দখল করে কোথাও গড়ে উঠেছে বসতবাড়ি, কোথাও ইটভাটা, কোথাও আবার শিল্প কারখানা, ডকইয়ার্ড আর অবৈধ ঘাট। মৃতপ্রায় এই নদী দেখে বোঝার উপায় নেই একসময়ে কতটা প্রশস্ত ছিল চট্টগ্রামের লাইফলাইন খ্যাত কর্ণফুলী নদী। 2.5 বছর আগে নদীর 2 পাড়ে 2172টি অবৈধ স্থাপনা চিহ্নিত করেছিল জেলা প্রশাসনের একটি কমিটি। কমিটির প্রতিবেদনে বলা হয় বেদখল হয়েছে 158 একর ভূমি, যার দাম প্রায় 2370 কোটি টাকা। দখলদারের তালিকায় দেখা গেছে বড় শিল্প প্রতিষ্ঠান, প্রভাবশালী ব্যক্তি আর নানা সরকারি প্রতিষ্ঠান। তবে চাকতাই খালের মুখে কর্ণফুলীর পাড়ে বাস্তুহারা নাম দিয়ে অবৈধ বস্তি গড়ে তুলে প্রতিদিন দখল বাড়াচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। মানে অনেক গভীর থেকে মাটি ভরাচ্ছে, মাথায় নিয়ে আমরা ছেলে ফেলে যা আছে সবাই মিলে আমরা মাটি ভরাট করছি, অনেক কষ্ট করছি। আমরা এখানে 2000 সালে আসছি, 2002 সালে সম্পত্তিকরণ করে এখানে চলছিল। যে টাইমে আমরা এখানে আসছি, কোনো ব্যক্তি যদি 10,000 টাকা মারা দিব তো থাকতো না এখানে। সব অবৈধ স্থাপনা 3 মাসের মধ্যে উচ্ছেদ করতে 2016 সালে জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষকে নির্দেশ দেয় হাইকোর্ট। কিন্তু নানা সীমাবদ্ধতায় আদালতের নির্দেশ কার্যকর করা যায়নি। তবে জেলা প্রশাসন বলছে এবার আর ছাড় নয়। মাইকিং করব 2 দিন ব্যাপী, যেহেতু এখানে মহামান্য হাইকোর্টের অর্ডার, সেক্ষেত্রে নোটিশের কোনো বিষয় নেই। আর 3 দিন সময় তারা পাবে। আর এর পূর্বে আমরা কিন্তু 90 দিনের সময় দিয়ে আমরা পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করেছি, সেই সময়টিও শেষ হয়েছে। গবেষকদের হিসাবে গেল 2 দশকে কর্ণফুলী নদীর স্থানভেদে প্রশস্ততা কমেছে 50 থেকে 300 মিটার পর্যন্ত। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে আছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, দখল ও দূষণ মুক্ত করতে আদালতের নির্দেশনা এতদিন কার্যকর হয়নি কেন? মূলত এই নির্দেশনাটি দেওয়া হয়েছিল আজ থেকে প্রায় 899 দিন আগে, অর্থাৎ সে সময় হাইকোর্টের যে আদেশটি কর্ণফুলীর নদীর দুপাশকে দখলমুক্ত করার জন্য যে আদেশটি দেওয়া হয়েছিল সেটি করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময় এর পরে বিভিন্ন ধরনের জটিলতা শুরু হয়, বিশেষ করে অর্থ বরাদ্দ, অর্থাৎ কর্ণফুলী নদীর সীমানা সঠিকভাবে নির্ধারণ এবং সেখান থেকে যে স্থাপনাগুলো রয়েছে সরকারি বেসরকারি, সেগুলোকে সরানোর জন্য যে পরিমাণ টাকা দরকার সেটি আসলে পাওয়া যেত না। এবং এরপরে অবশ্য হাইকোর্ট আরেক দফা আরেকটি রায়ে সেখানে বলা হয় যে 6টি জনগুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা সেগুলোকে রাখার জন্য সেখানে বলা হয়, বাকি 2212টি যে স্থাপনার কথা বলা হচ্ছে সেগুলো সরিয়ে নিতে বলা হয়। তারপরেও কিন্তু প্রায় 1.5 বছরের মতো সময় কেটেছে, এরপরেও কিন্তু এখনো পর্যন্ত তাদের যে স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার যে উদ্যোগ সেটি লক্ষ্য করা যায়নি। এবং সেক্ষেত্রে জেলা প্রশাসন বরাবরের মতো যেটি বলছেন যে এই উদ্যোগের জন্য যে ধরনের অর্থ দরকার সেটি তাদের নেই। তবে সম্প্রতি যেটি আসার কথা হচ্ছে ভূমি মন্ত্রণালয় এই অর্থটি বরাদ্দ দিয়েছে এবং সেই প্রেক্ষাপটেই কিন্তু গতকালকে যে জেলা প্রশাসনের বৈঠক থেকে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। এবং এখন যে সিদ্ধান্তটি তাতে আসলে নতুন করে কাউকে আর কোনো নোটিশ দেওয়া হবে না। তবে সেক্ষেত্রে নোটিশ যেহেতু 3 দিনের মধ্যে সময় তারা পাবেন এবং আজকে থেকে আমরা দেখেছি যে কর্ণফুলী নদীর পার্শ্বসমূহে যেখানে অবৈধ দখলদাররা রয়েছেন সেখানে মাইকিং শুরু করেছেন এসি ল্যান্ড পতেঙ্গার নেতৃত্বে এবং সেই মাইকিং থেকে যাদেরকে সরে যাওয়ার বিষয়ে নির্দেশনা দেওয়া হচ্ছে। এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে 2000
বেশি অবৈধ স্থাপনার কথা বলা হচ্ছে। এটি আমি আগে শুরুতেই বলেছি প্রায় 900 দিন আগের ঘটনা, এবং এখন কিন্তু এই দখলের দ্বারের সংখ্যা কিন্তু আরও বেড়েছে, অর্থাৎ মাঝখানের স্থাপনা আরও অনেক বেড়েছে। সেগুলো কিন্তু এই কর্ণফুলী নদীকে আরও বেশি বিপন্ন করে তুলেছে। এবং এই ক্ষেত্রে কর্ণফুলী নদীর ড্রেজিং চলাকালীন সময়ে একটি অস্থায়ী বাঁধ একটি লম্বা এলাকা জুড়ে, অর্থাৎ সদরঘাট থেকে প্রায় কর্ণফুলী সেতু পর্যন্ত একটি লম্বা অস্থায়ী বাঁধ দেওয়া হয়েছিল। সেই বাঁধটিও আসলে পরবর্তীতে ড্রেজিংয়ের জটিলতার কারণে শেষ করা যায়নি। সেখানেও কিন্তু কর্ণফুলী নদীর আরেক ধরনের বিপন্নতা তৈরি হয়েছে বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন। কর্ণফুলী নদীর পাড়ের বিচ্ছেদ অভিযানের খবর জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। এর সাথে সাংবাদিক বিরতি নিচ্ছি, ফিরব আরো খবর নিয়ে। একসময়ের খরস্রোতা নন্দকুজা নদী মৃতপ্রায়। নাটোরের গুরুদাসপুরে 10 কিলোমিটারের নদীটির 6 কিলোমিটারেরও বেশি অংশ ভরাট হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত স্লুইস গেট সেই সঙ্গে অবৈধ দখলদারদের দৌরাত্মে হারিয়ে যাচ্ছে নন্দকুজা। রাজশাহী চারঘাটের পদ্মা নদী থেকে উৎপত্তি নন্দকুজা নদীর। রাজশাহী হয়ে নাটোর সদর ও গুরুদাসপুর উপজেলার উপর দিয়ে প্রবাহিত এটি। নদীকে ঘিরে একসময় এই এলাকা ছিল প্রাণচঞ্চল। মালামাল পরিবহন ও চলাচলের অন্যতম মাধ্যম ছিল এই নদীপথ। তবে এখন সেই প্রবাহ হারিয়েছে নন্দকুজা। এলাকাবাসীর অভিযোগ, রাজশাহীর চারঘাটে নদীটির উৎসমুখে নাটোরের আটঘরিয়ায় ও রামাইগাতিতে অপরিকল্পিত স্লুইস গেট নির্মাণের কারণে নদীতে পলি জমতে থাকে। সেই সঙ্গে যুক্ত হয়েছে দখল দূষণ। এই নন্দকুজা নদী আগে প্রচুর গভীর ছিল। এই নদীটা আস্তে আস্তে পদ্মার পলি পড়ে ভরে গেছে। মাছ মেরে আমরা অনেক সময় বাজারে বিক্রিও করতাম, করে জীবন যাপন করতাম। এখন নদীতে 6 মাস পানি থাকে, 6 মাস থাকে না। এই নদীর দুই ধারে দখলদারদের দৌরত্ব এবং নগরের সমস্ত বর্জ্য এনে নদীতে ফেলা, এই কারণে আজকে নদী প্রায় মৃত। নদীর সীমানা চিহ্নিতকরণ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। ইতিমধ্যে আমাদের কাছে নির্দেশনা আসছে যে সিএস রেকর্ড অনুযায়ী নদীর যে সীমানা সেটাকে আমরা চিহ্নিত করব। তো চিহ্নিত করার পরে যদি দেখা যায় যে নদীর কেউ দখল করেছে, নদীর সীমানায় কেউ ঢুকে পড়েছে, তখন আমরা সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। নদীটি পুনর্খনন করে এর প্রাণ ফেরাতে দ্রুত যথাযথ পদক্ষেপের দাবি এলাকাবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরো জানাতে নাটোর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি, নন্দকুজা নদীর দখল দূষণ ঠেকাতে প্রশাসন কি কোনো পদক্ষেপ নিচ্ছে? নন্দকুজা নদীটি নাটোরের গুরুদাসপুর উপজেলাতে শুধুমাত্র 10 কিলোমিটার এলাকাতে প্রবাহিত হয়। এই নদীটি গত 10 থেকে 12 বছরে কিন্তু আসলে যে পরিমাণে দখল করা হয়েছে, এই বিষয়টা নিয়ে প্রশাসনের সঠিক কোনো হিসেব তাদের কাছে নাই। এই বিষয়ে আমি যখন স্থানীয় উপজেলা কর্মকর্তার সাথে, নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি কিন্তু মনিরেশন আমাকে জানিয়েছিলেন যে আসলে তারা এখন পর্যন্ত জানে না যে আসলে কি পরিমাণ নদী তারা অবৈধ দখল হয়েছে। এই বিষয়টা নিয়ে তারা পৌর মেয়রের সাথে কথা বলেছে। আসলে পৌরসভার একটু বর্জ্য কিন্তু নদীতে ফেলা হচ্ছে দীর্ঘদিন ধরে। এই বর্জ্য ফেলার কারণে কিন্তু নদীটা আসলে এক সাইডে ভরাট হয়েছে। এছাড়াও কিন্তু দখলদারিত্ব প্রভাবশালীরা দখল করে রেখেছে। তারপরেও কিন্তু কিছু কিছু আছে নদীর উপরে জমি এবং অল্প কিছু স্থাপনাও কিন্তু আমরা দেখতে পেয়েছি। এই স্থাপনার কারণে কিন্তু আসলে নদীটি মরে যেতে হচ্ছে। আর এছাড়াও কিন্তু এসটিপি এলাকার ছোট ছোট কালভার্ট তৈরি করা হয়েছে। কালভার্টের কারণে কিন্তু পানি না আসা নদীটি কিন্তু মরে যাচ্ছে। আর এই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনির আমাকে যেটা জানিয়েছে, আসলে তারা কিন্তু এখন পর্যন্ত কোনো তালিকা না করলেও এইবার তারা পৌর চেয়ারম্যান এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলে আসলে নদীটাকে কিভাবে বাঁচানো যায় সেই বিষয়ে তারা পদক্ষেপ নেবেন। নাটোর থেকে জানাচ্ছিলেন সহকর্মী। চলে যাচ্ছি পরের খবরে। দখল ও দূষণের ঐতিহ্য হারাচ্ছে মানিকগঞ্জ শহরের ভেতর দিয়ে প্রবাহিত খালটি। নগরবাসীর অভিযোগ, খালে ফেলা বাসাবাড়ির ময়লা আবর্জনার দুর্গন্ধ আর খালের দুপাশের হাঁটার রাস্তা দখল করে হোটেল রেস্তোরাঁ করায় চলাচলের দুর্ভোগের শেষ নেই। খালটি দ্রুত সংস্কার করে সৌন্দর্য বর্ধনের দাবি নগরবাসীর। পৌর শহরের এই খালটি 2008 সালে 6 কোটি টাকা ব্যয়ে প্রথম সৌন্দর্য বর্ধনের কাজ করে মানিকগঞ্জ পৌরসভা। সে সময় খালটির দুপার ব্লক দিয়ে বাঁধানো হয়। এছাড়া এ প্রকল্পে খালের এক পারে 4 ফুট চওড়া ওয়াকওয়ে এবং পথচারীদের বসার জন্য বেঞ্চও নির্মাণ করা হয়। তবে পৌর কর্তৃপক্ষের নজরদারি না থাকায় বাসাবাড়ির ময়লা আবর্জনা যত্রতত্র খালে ফেলা হয়। এছাড়া খালের দুপাশের হাঁটার রাস্তা দখলে নিয়ে করা হয়েছে হোটেল রেস্তোরাঁ। এ অবস্থার জন্য কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন নগরবাসী।
ওইরকম হচ্ছে না, হালকা একটু তো হচ্ছে, ওটা তো আমরা সরিয়ে দিব যাতে জনগণের চলাফেরা সুবিধা হয়। চরম অদক্ষতা, অযোগ্যতা এবং ব্যর্থতা, যার কারণে খালটা আজকে এইভাবে পড়ে আছে এবং মানুষ দখল করে নিয়েছে। খালের পরিবেশ রক্ষা ও অবৈধ দখল মুক্তির দাবিতে বিভিন্ন সময় মেয়রের কাছে একাধিকবার স্মারকলিপি দেয়া হলেও কর্তৃপক্ষের টনক নড়েনি বলে অভিযোগ নাগরিক সমাজের। এই খাল পুনঃসংস্কার করে খালের যৌবন ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন, নিবেদন এবং অনশন পর্যন্ত আমরা করেছি। আমরা যখন কর্তৃপক্ষের কাছে যাই তারা তখন আমাদেরকে আশার বাণী শুনিয়ে দেয়। এই খালটি সংরক্ষণের দায়িত্ব মূলত পৌর কর্তৃপক্ষের। সেই পৌর কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই এই খালটির অব্যবস্থাপনা আছে। পৌর মেয়র জানান, খালের সৌন্দর্য বর্ধনে এডিবির অর্থায়নে প্রায় 65 কোটি টাকা ব্যয়ে খুব দ্রুত সংস্কার কাজ শুরু হবে। যতটুকু জানি এটা 65 কোটি টাকার মতো এটা অ্যালোকেশন হয়েছে। এখন এটা একটা প্ল্যান হবে, এটা একটা এস্টিমেট হবে, তারপরে এটা টেন্ডার হবে, তারপর এটা বাস্তবায়নের দিকে চলে যাবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে খালটি দখল ও দূষণ মুক্ত করে সৌন্দর্য বর্ধনের কাজ শেষ হবে বলেও আশাবাদ জানান তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মুন্সিগঞ্জের লৌহজংয়ে নিখোঁজের 19 ঘণ্টা পর এসএসসি পরীক্ষার্থী নীরবের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে পদ্মা সেতুর কুমারভোগ পুনর্বাসন কেন্দ্রের পার্শ্ববর্তী ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। এদিকে নাটোরের নিজ বাড়িতে বৃদ্ধা জরিনা বেওয়ার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সিংড়া উপজেলার পুন্ডরি গ্রামে বৃদ্ধা জরিনা বেওয়া তার মানসিক ভারসাম্যহীন ছেলেকে নিয়ে থাকত। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জরিনা বেওয়ার ছেলে জিয়ারুল ইসলামকে আটক করা হয়েছে। এছাড়া ফেনীতে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে সদর উপজেলার আলোকদিয়া গ্রামের সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঝালকাঠিতে আবারও পাওয়া গেছে ধর্ষক মামলার এক আসামির গুলিবিদ্ধ মরদেহ। গলায় ঝুলানো চিরকুটে লেখা, এটি ধর্ষণের পরিণতি। জেলার রাজাপুরের আঙ্গারিয়া গ্রামে একটি পরিত্যক্ত ভাটা থেকে দুপুরে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ নিয়ে ধর্ষণ মামলার 3 আসামির গলায় চিরকুট ঝোলানো মরদেহ উদ্ধার করা হলো। নিহতের নাম রাকিব হোসেন। তিনি পিরাজপুরের ভান্ডারিয়ার এক স্কুল শিক্ষার্থী গণধর্ষণের মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। রাজাপুর থানার ওসি মইনুদ্দিন জানান, মাথায় গুলির চিহ্ন ও গলায় একটি চিরকুট ঝোলানো অবস্থায় মরদেহটি পায় পুলিশ। চিরকুটে লেখা, আমি ধর্ষক, ধর্ষণের পরিণতি ইহাই। এর আগে গত শনিবার একই ধর্ষণের মামলার আরেক আসামি সজল জমাদ্দারের একই রকম চিরকুট ঝোলানো মরদেহ পাওয়া যায় ঝালকাঠির কাছালিয়ায়। তার আগে গত 17 জানুয়ারি সাভারের এক পোশাক শ্রমিককে ধর্ষণের মামলার মূল আসামি রিপনের চিরকুট ঝোলানো মরদেহ উদ্ধার করে পুলিশ। বর্ণাঢ্য আয়োজনে ভাষার মাস ফেব্রুয়ারিকে বরণ করা হলো সিলেটে। ষষ্ঠবারের মতো সম্মিলিত নাট্য পরিষদের আয়োজনে বর্ণমালার মিছিলে স্মরণ করা হলো ভাষা শহীদদের। এতে অংশগ্রহণ করেন সংস্কৃতি কর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। বুকের তাজা রক্ত দিয়ে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছেন যেসব বীর শহীদ, তাদেরই স্মরণে এই বর্ণমালার মিছিল। প্রতি বছর 1 ফেব্রুয়ারি সিলেটে এ আয়োজন করে সম্মিলিত নাট্য পরিষদ। বাংলা ভাষা কি, বাংলা ভাষার জন্য যে আন্দোলন হয়েছিল 52, আমাদের বাঙালি জাতীয়তাবাদের যে উন্মেষ হয়েছিল, সেই বিষয়টাকে তুলে ধরার জন্য এবং আন্তর্জাতিক মাতৃভাষা হওয়ার পর সেটা যে আন্তর্জাতিকতা লাভ করেছে, সেই বিষয়টা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য। সিলেট জেলা পরিষদ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত বর্ণমালার এ মিছিলে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন। দর্শনার্থীরা বলছেন, এমন আয়োজনের মাধ্যমে বাংলা ভাষার প্রতি নতুন প্রজন্মের ভালোবাসা বাড়বে। আমাদের ভাষা সাহিত্যের যে আত্মত্যাগ এবং সংগ্রামের যে ইতিহাস, এটা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই ধরনের আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবি করে। নতুন প্রজন্ম শুধু বাংলা ভাষা না, মুক্তিযুদ্ধের চেতনায়ও এখান থেকে উদ্বুদ্ধ হওয়ার শিক্ষা নিতে পারবে। শুধুমাত্র 21শে ফেব্রুয়ারিকে ছাড়া যে মাসটাকে বরণ করে নেওয়ার যে একটা নতুন সংস্কৃতি তৈরি হচ্ছে, সেটা অবশ্যই ভালো লাগার মতো। ভাষার প্রতি মূল্যবোধ জাগিয়ে তুলতে এই আয়োজনের পরিধি বাড়ানো দরকার বলে মনে করেন সংস্কৃতি কর্মীরা। এর মধ্য দিয়ে আমাদের তরুণ প্রজন্ম, আমাদের নতুন প্রজন্মের কাছে 71 এবং 52কে আমরা যত বেশি তুলে ধরতে পারবো, তত বেশি তারা মুক্তিযুদ্ধের চেতনায়, 52-র চেতনায় বলিয়ান হয়ে তারা কাজ করতে পারবে। শুধু বর্ণমালার মিছিল নয়, ভাষার মাস ফেব্রুয়ারিকে বরণ করে দিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শতাধিক নৃত্যশিল্পী উপস্থাপন করেন নৃত্যনাট্য।
মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। সমগ্র বাংলাদেশ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। শুরু হচ্ছে অমর ২১ গ্রন্থমেলা। বাংলা একাডেমিতে মাসব্যাপী মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। উপজেলা নির্বাচনের জন্য প্রস্তুত আওয়ামী লীগ, নীরব বিএনপি। কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় বামজোট। কর্ণফুলীর তীরে অবৈধ স্থাপনা অপসারণ হয়নি ২ বছরেও, মানা হয়নি উচ্চ আদালতের নির্দেশও। ঝালকাঠিতে আবারও ধর্ষণ মামলার আসামির মরদেহ উদ্ধার। গলায় ঝুলানো চিরকুটে লেখা ধর্ষণের শাস্তি। এই ছিল আজকের সমগ্র বাংলাদেশে। আমন্ত্রণ পরের আয়োজনে।